হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়াম দেখতে। প্রথমেই বলে নিই এখানে কি করে পৌঁছাতে হবে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে যে কোনো বাস ধরে রবীন্দ্র সদনে নামতে পারেন এবং সেখান থেকে মেট্রো করে যতীন দাস পার্কে নেমে হাজরা মোড় থেকে কোনো অটো বা হাঁটা পথেও চলে আসতে পারে এই জেল মিউজিয়ামে। আর হাওড়ার বিভিন্ন বাস যেগুলো হাজরায় আসে সেটা থেকে করে আসলে হাজরা মোড়ে নেমে অটো ধরে এখানে পৌঁছাতে হবে। আলিপুর জেলের কাজ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1913 সালে। ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল। তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য এই জেল কলকাতায় তৈরি হয়। এটা হচ্ছে শহীদ স্মরণের একটি মেমেন্টো। এখানে নেতাজি, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায়, যতীন দাস সেনগুপ্ত সবাইকেই বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের কক্ষগুলিকেই আজকে সংরক্ষিত করা রয়েছে। এই কক্ষটা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কক্ষ। আলিপুর জেলের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এই স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার। এটা ছিল আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র রায়ের কক্ষ, যেখানে এনাকে বন্দি করে রাখা হয়েছিল। আর এটা ছিল কালকুঠরি। এটা পুরো একটা অন্ধকার কারাগার, যেখানে বন্দীদের কী শাস্তি দেওয়া হতো সেটা কেউ জানেই না। ইংরেজরা অত্যাচার করে তাদেরকে মেরেও ফেলতো। আর এই দুতলা সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলে যে কক্ষে নেতাজিকে রাখা হয়েছিল সেটা এবার আপনারা দেখতে পাবেন। এই যে এই কক্ষটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। তার কাছে থাকতো শুধুমাত্র একটা বই, খাতা, কলম, যাতে তিনি লেখাপড়া করতেন কিছু জিনিস। আর এটা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কক্ষ। যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1930 থেকে 31 অবধি এই কক্ষেই বন্দী ছিলেন। তার একটি প্রতিকৃতিও এখানে রয়েছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফাঁসির মঞ্চে। আর এই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এটা ছিল অটোপসির রুম, যেখানে ফাঁসি দেওয়ার পর তাদেরকে চেক করে দেখা হতো বা পোস্টমর্টম করা হতো যে তাদের প্রাণ আছে না নেই। এই মঞ্চেই কত বিপ্লবীরা শহীদ হয়েছে, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আর এখানে সমস্ত বিপ্লবীদের নাম লেখা আছে যাদেরকে এই ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল। তাদের সম্পর্কে সমস্ত কিছু এখানে লেখাও রয়েছে। এরপরে আমরা যে রুমটাতে যাব সেটা হচ্ছে একটা ফাঁসি মঞ্চের প্রতিকৃতি। আর এই কারাগারটাতে ফাঁসির আগের দিনকে বন্দীদের এনে রাখা হতো, তাদেরকে গীতাপাঠ করানো হতো এবং তাদের শেষ ইচ্ছা জেনে সেটা পূরণ করানোও হতো। তাদেরকে কিছু খাওয়া দাওয়ানোও করানো হতো এই রুমে রেখে। শেষ রাত্রিটা তারা এই কারাগারে বন্দি থেকে তারপর দিন সকালবেলা তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। যত দেখছি আর ঘুরছি তাদের বন্দি জীবনের কথা ভেবে কীরকম কষ্ট হচ্ছে। এই অন্ধকার কুঠুরিগুলোর মধ্যে থাকা কি যন্ত্রণা সেটা বোঝা যাচ্ছে, যে কত কষ্ট করে তারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেহেরু সেল, যেখানে প্রায় 6 মাস মতন জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায় 20-25 দিন ছাড়া 20 মিনিটের জন্য এখানে দেখা করতে আসতেন বাবার সাথে, এবং যে গাছতলায় বসে দেখা করতেন সেটাও এখানেই রয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুটা রয়েছে গুদামঘর এবং লাইব্রেরি এই যে পাশে। আর এটা ছিল জেনারেল সেল, মানে এখানে যে কোনো বন্দীদেরকেই রাখা হতো, যাদের একটু ছোটোখাটো অপরাধ থাকতো তাদেরকে রাখা হতো একসাথে। আর এটা ছিল তখনকার দিনে ওয়াচ টাওয়ার, যেটা ঠিক আলিপুর জেলের মাঝখানে রয়েছে। তখনকার দিনে তো সিসিটিভি ছিল না, তো এই ওয়াচ টাওয়ার থেকেই বন্দীদের ওপর নজর রাখতো ব্রিটিশ পুলিশরা। এখন এটাকে একটা ছোট গ্যালারি টাইপের বানানো হয়েছে, যেখানে কালাপানিতে যে সমস্ত বন্দীদের রাখা হতো আন্দামান সেলুলার জেলে, তাদের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। বন্দীদের ওপর কিভাবে অত্যাচার করা হতো, তাদের কি জামাকাপড় পরানো হতো, কিভাবে কাজ করানো হতো, সেই সব। এবার আর একটি কারাকক্ষে চলে যাব, যেটা হয়েছে পুলিশের মিউজিয়াম। সেই সময়ে যে সমস্ত ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে, তারা যে সমস্ত জিনিস, বন্দুক, কার্তুজ, বোমা ব্যবহার করত, তাদেরই সমস্ত জিনিসপত্র সেগুলো এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। এটাকে বলে পুলিশ মিউজিয়াম। এই যে দেখে নিন তাদের বিভিন্ন ব্যবহৃত জিনিস। আর এরকম প্রচুর কারাগার রয়েছে পাশাপাশি। এটাতে নজরুলকে বন্দি করে রাখা হয়েছিল, তাই জন্য এই কক্ষটার নাম নজরুল কক্ষ। এদিকটা বন্ধ রয়েছে, এটা সাধারণ কক্ষই ছিল। এখানে সমস্ত সাধারণ বিপ্লবীদের যারা কম অপরাধ করত তাদেরকে রাখা হতো। আর নজরুলের যে কারাগারটা ছিল সেটাকে নজরুল মিউজিয়াম হিসাবে সংরক্ষিত করা হয়েছে। তারপর চলে এলাম ঐতিহাসিক কক্ষে।
আর এটা ছিল একটা জেনারেল কারাগার বা জেনারেল কক্ষ, যেখানে সমস্ত বন্দীদের একসাথে রাখা হতো। এটি অনেক বড় কক্ষ, কোনো বেড বা কিছু নেই এখানে। এই সমস্ত দেয়ালগুলো দেখলে মনের মধ্যে কি যে ভয় লাগছিল জানি না কেন। আর এই যে কক্ষটা দেখছেন বা কারাগারটা দেখছেন, এটা ইংরেজ আমলে যখন তৈরি হয় তারপর থেকে এটাকে আর রিনোভেট করা হয়নি ঐতিহাসিক কারণে, যাতে তখনকার দিনে কীরকম ছিল সত্যি সত্যি অবস্থা সেটাকে রেখে দেওয়ার জন্য, স্মৃতি হিসাবে। কিভাবে যে ইংরেজ ব্রিটিশরা আমাদের ওপর অত্যাচার করতো এই বন্দীদের ওপর, সেটাই এর মধ্যে দেখতে পাবেন। এই যে একটা ঘরের মধ্যেই কাপড় কাচা, স্নান করা, বাথরুম করা, তাদের জীবনযাত্রাটা পুরোটাই ফুটে উঠছে। এবং এগুলো সবই ইংরেজ আমলেরই জিনিস, তখন যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল সেই তখনকারই জিনিস। তাদের জীবনযাত্রা কেমন ছিল সেগুলোই এখানে ফুটে উঠেছে। এই জায়গাটায় ঢুকলে বিভিন্ন ধরনের তাদের কথোপকথনগুলো সাউন্ডের মাধ্যমে শোনানো হচ্ছিল, যেগুলো শুনলে সত্যিই মনে হচ্ছিল আমরা সেই যুগেই পৌঁছে গেছি। এখান থেকে বেরিয়ে এবার পৌঁছে গেছি আর একটা কারাগার কক্ষে, যেটার একটা তলা থেকে আরেকটা তলা ঝুলন্ত বারান্দা দিয়ে যাতায়াত করা যাচ্ছিল। এখানে মাতঙ্গিনী হাজরার একটা সৌধও ছিল। আর এই কারাগারটার ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা রুম ছিল, যেখানে তার সমস্ত জিনিসপত্র রয়েছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত রেকর্ড করেছে বা যে সমস্ত প্রাইজ পেয়েছে সেটার একটা সংগ্রহশালাও এখানে রয়েছে। নেতাজির উদ্দেশ্যে এখানে একটি কক্ষ রয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা আন্দোলনের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে, এবং তাতে যে সমস্ত কবি সাহিত্যিকরা যোগদান করেছিল তাদেরও প্রতিকৃতি রয়েছে এখানে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, তাছাড়া আমাদের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, মহাত্মা গান্ধী, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত মানুষের প্রতিকৃতি এখানে রয়েছে। তাদের সমস্ত চিঠিপত্র এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। এই সংগ্রহশালাটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। শীতের দুপুর বা এরকম গরমের টাইমেও যদি যেতে চান তো ঘুরে আসতে পারেন। একদিনের জন্য খুব ভালো জায়গা, এবং অনেক কিছু জানতে পারবেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন তথ্য, তাদের জীবন সংগ্রাম সমস্ত কিছুই এই আলিপুর জেলের অন্দরে অন্দরে ভেসে উঠেছে। স্বাধীনতা সংগ্রামে শুধুমাত্র পুরুষরাই নয়, নারীরাও এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিল, এবং তাদের উদ্দেশ্যে এখানে একটি কক্ষ সংগ্রহ করা রয়েছে, যেখানে সমস্ত নারী সংগ্রামীদের জীবনযাত্রা এবং তাদের সংগ্রামী মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ফুড কোর্ট বা ওয়াশরুম রয়েছে, তাই জন্য আপনাদের কোনো অসুবিধাও হবে না। লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় বিকেলবেলা 6টা থেকে 7টা অবধি। টিকিট মূল্য 100 টাকা, আর এই পুরো মিউজিয়ামটা ঘোরার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আর্ট গ্যালারিতে একটা 3D শো হয়, যেটা 10 মিনিটের। ইচ্ছা হলে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।